ট্যাগ কোয়েশ্চেনের যে রুলসটা নিয়ে আলোচনা করব। কোন একটা বাক্যে আপনি যখন দেখবেন সাবজেক্ট যখন হয় এভরিবডি, আমরা একটু লিখি এভরিবডি, তারপর হচ্ছে আপনার সামবডি, নোবডি, হ্যাঁ, সামবডি, নোবডি, আপনার হচ্ছে নাম, তারপর হচ্ছে নো ওয়ান। কোন একটা বাক্যের সাবজেক্ট যখন এভরিবডি, সামবডি, নোবডি, এভরিওয়ান, নান, নো ওয়ান, এই ওয়ার্ডগুলো যখন, এই প্রনাউনগুলো যখন কোন একটা সেন্টেন্সের সাবজেক্ট হবে, সেই ক্ষেত্রে আপনার টেক কোয়েশ্চেনের ক্ষেত্রে এগুলোর প্রনাউন হবে দে। এগুলোর প্রনাউন আপনারা কি লিখবেন? দে লিখবেন। এগুলোর প্রনাউন হবে দে। ওকে, তাহলে কোন একটা বাক্যের সাবজেক্ট, যেমন আমরা একটা বাক্য লিখি, যেমন এভরিওয়ান, everybody wants to be happy. ওকে, তাহলে আমরা এটা সেন্টেন্স লিখলাম। এখন লেখার পর দেখেন এই বাক্যের মধ্যে everybody wants to be happy, প্রত্যেকে সুখী হতে চাই। এখন এই যে এটার আমরা আমাদের ট্যাগ কোয়েশ্চেনটা কি হবে? ট্যাগ কোয়েশ্চেন কি হবে এটা যদি আমরা খেয়াল করি, প্রথমত হচ্ছে আমরা খেয়াল করব এই বাক্যের মধ্যে কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই বাক্যে আসলে কোনো অক্সিলারি ভার্ব নাই। যদি অক্সিলারি ভার্ব না থাকে সেই ক্ষেত্রে আমরা ট্যাগ কোয়েশ্চেন করব ডু দিয়ে, নয়তো ডাজ, অথবা হচ্ছে ডিড। এগুলো দিয়ে আমরা ট্যাগ কোয়েশ্চেনটা করব। ঠিক আছে? যদি কোনো একটা সেন্টেন্সে যদি আপনার অক্সিলারি ভার্ব না থাকে সেক্ষেত্রে আমরা ডু, ডাজ অথবা ডিড দিয়ে ট্যাগ কোয়েশ্চেনটা করব। এখন প্রশ্ন আসবে কখন আমি ডু নিব, কখন ডাজ নিব, কখন ডিড নিব। দেখেন প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে, প্রেজেন্ট যখন বাক্যটা আপনার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, ইনডিফিনিট, ওকে, প্রেজেন্ট ইনডিফিনিটের মধ্যে আপনি কি নেবেন? প্রেজেন্ট ইনডিফিনিট হবে আমরা হয়তো ডু অথবা ডাজ নেবেন। এখন আবার প্রশ্ন আসবে যে ভাইয়া আপনি তো বললেন প্রেজেন্ট ইনডিফিনিটে আমি ডু নিব অথবা ডাজ নিব, হ্যাঁ, তো এখন কখন ডু হবে আর কখন ডাজ হবে এটা নিয়েও তো একটা প্রশ্ন আসে, তাই না? দেখেন এই ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে সাবজেক্টকে খেয়াল রাখতে হবে। সাবজেক্ট যদি আপনার সিঙ্গুলার হয় সেই ক্ষেত্রে আমরা ডাজ বসাবো, আর সাবজেক্ট যদি প্লুরাল হয় সেই ক্ষেত্রে আমরা ডু বসাবো। আর একটু সহজ করে বলি, স্বাভাবিকভাবে সাবজেক্ট যদি হয় আপনার আই, তারপর হচ্ছে ইউ, তারপর হচ্ছে আপনার দে, তারপরে আপনার উই, যখন এইগুলা সাবজেক্ট হবে তখন আপনি অবশ্যই ডু বসাবেন। প্রনাউনটা কি তখন আপনি কি বসাবেন? ডু বসাবেন। আর যদি আপনার সাবজেক্টের প্রনাউনটা যদি আপনার হয় হি অথবা শি হয়, অথবা কোনো মানুষের নাম হয়, ঠিক আছে, অথবা ইট হয়, সেই ক্ষেত্রে আপনি প্রনাউনটা বসাবেন। সেক্ষেত্রে হচ্ছে আপনি ডাজ বসাবেন, ডাজ। ওকে, ঠিক আছে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে আপনি ডু অথবা ডাজ বসাবেন। এখন ডু হচ্ছে কার কার সাথে ডু হবে? যখন সাবজেক্টের প্রনাউনটা আই হবে, ইউ হবে, দে হবে, উই হবে, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে ডু বসাবো। অথবা আমরা এই যে আমরা উপরে যেগুলো লিখছি আর কি, এভরিবডি, সামবডি, এগুলোর প্রনাউন কি হয়? দে হয়। তাহলে দে যেহেতু হবে তাহলে অবশ্যই এখানে কি বসাতে হবে? ডু বসাতে হবে। আর যদি এগুলো যদি না হয়, যদি হি হয়, শি হয়, কোনো মানুষের নাম হয় আব্দুর রহিম, হ্যাঁ, তারপর হচ্ছে ফাতেমা, আয়েশা, সেক্ষেত্রে অথবা ইট হলে আমরা ডাজ বসাবো। আর হচ্ছে পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে, আর যখন হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা ডিড বসাবো। ওকে, সেক্ষেত্রে আমরা কি বসাবো? ডিড বসাবো।
তাহলে আমরা বাক্য যেটা আমরা লিখছি এভরিবডি, এটাকে আমরা একটু কপি করে যাতে আমাদের সুবিধা হয়, আমরা এখানে কাট করে নিলাম। তাহলে এখন এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি, প্রত্যেকে কি চায়? সুখ চায়। তাহলে প্রথমত যেহেতু এখানে অক্সিলারি ভার্ব নাই, তাহলে আমাদেরকে অবশ্যই ট্যাকশনটা ডু অথবা ডাজ অথবা ডিড এর সাহায্যে করতে হবে। তাহলে আমরা প্রথমত হচ্ছে আমাদেরকে এখন নির্ণয় করতে হবে এটা কোন টেন্স। আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স, এভরিবডি এটা সাবজেক্ট, সাবজেক্টের পরে ওয়ান্টস এটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে সাবজেক্টের পরে যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম আসে সেটা হয় প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স। প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স হলে আমরা ট্যাগ কোশ্চেন ডু অথবা ডাজ দিয়ে করব। এখন এখানে আমরা ডু নিব নাকি ডাজ নিব? আমরা একটু আগে বলে আসছিলাম যে এভরিবডি এটার প্রনাউন হবে দে, আর দে এর সাথে সবসময় কি হবে? ডু হবে। এই জন্য আমরা এখানে ডু লিখবো, বাক্যটা অ্যাফার্মেটিভ, এই জন্য আমাদেরকে নেগেটিভ করে দিতে হবে ডোন্ট, ঠিক আছে? আর এভরিবডি এটার প্রনাউন হচ্ছে দে, ঠিক আছে? শেষে একটা কোশ্চেন মার্ক দিয়ে দিবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ওকে, তাহলে কোন একটা বাক্যের সাবজেক্ট যখন হবে এভরিবডি, সামবডি, নোবডি, সামওয়ান, হ্যাঁ, নো ওয়ান, তারপর হচ্ছে আপনার নান, এভরিওয়ান, এগুলা সাবজেক্ট হলে এগুলার প্রনাউন হবে দে। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ওকে, তারপরে দেখেন আমরা আরেকটা, তাহলে এটাতে আমরা আরেকটা বাক্য প্র্যাকটিস করি। Nobody was there. ওকে, তাহলে এটা টেক কোয়েশ্চেনটা কি হবে? ঠিক আছে, এটা টেক কোয়েশ্চেন কি হবে? তাহলে প্রথমত হচ্ছে আমরা যেহেতু দেখতে পাচ্ছি এটা হচ্ছে সাবজেক্ট হচ্ছে নোবডি আছে, তারপর হচ্ছে অক্সিলারি ভার্ব এখানে আছে। তাহলে আমরা বলছিলাম যদি অক্সিলারি ভার্ব যদি থাকে সেটা আমরা হুবহু বসাবো। তাহলে এখানে ওয়াজ যেহেতু আছে ওয়াজটাকে আমরা হুবহু বসিয়ে দিব। ওকে, বসানোর পরে এখন দেখেন আমরা তো ওয়াজটা হুবহু বসালাম, ঠিক আছে? ওকে, গুড। কিন্তু বাক্যটা কি এবার দেখবো আমরা অ্যাফার্মেটিভ নাকি হচ্ছে এটা নেগেটিভ সেন্টেন্স। আমরা দেখতে পাচ্ছি এটা সাবজেক্ট হচ্ছে নোবডি, নো, তাহলে নো আছে মানে এটা অবশ্যই নেগেটিভ, তাহলে আমাদের টেক কোয়েশ্চেন হবে অ্যাফার্মেটিভ। এই জন্য আমরা ওয়াজের সাথে নট যুক্ত করব না, জাস্ট ওয়াজ লিখবো। ওয়াজের পরে এখানে সাবজেক্টের প্রনাউন লিখতে হবে। এখানে সাবজেক্ট হচ্ছে কি? নো বডি, তো এটার প্রনাউন হবে কি? দে, ঠিক আছে? শেষে একটা আপনারা কোশ্চেন মার্ক দিয়ে দিবেন। ওকে, উত্তর হয়ে গেছে, গুড। তারপরে দেখেন আমরা এটা আমাদের চলে গেছে। এখন আমরা আরেকটা বাক্য ইয়ে করি। ওকে, সেকেন্ড রুলস হচ্ছে আপনি যখন দেখবেন কোন একটা সেন্টেন্সের মধ্যে কোন একটা বাক্যের যদি সাবজেক্ট হয় আপনার নাথিং, 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 এনিথিং, হ্যাঁ, তারপর হচ্ছে সামথিং, ঠিক আছে? মানে থিং যুক্ত যত সাবজেক্ট আছে, হ্যাঁ, নাথিং, এনিথিং, সামথিং যখন সাবজেক্ট হবে তখন ওইটা টেক হবে আপনার, মানে এগুলোর প্রনাউন হবে ইট, নাথিং, সামথিং, এনিথিং, এগুলোর প্রনাউন কি হবে? ইট হবে। যেমন আমরা হচ্ছে একটা বাক্য লিখি এখানে, যেমন আমি লিখি এখানে এনিথিং ইজ অ্যাকসেপ্টেবল, অ্যাকসেপ্টেড, অ্যাকসেপ্টেড। ওকে, এটা হচ্ছে আমাদের বাক্য। তারপর হচ্ছে এখন আমাদের কি করতে হবে? এটার দিলাম। এখন হচ্ছে আমাদেরকে লিখতে হবে এনিথিং ইজ অ্যাকসেপ্টেড। তাহলে এটার ট্যাগ কোশ্চেন আমরা কিভাবে করব? প্রথম কাজ হচ্ছে আমরা দেখব এখানে কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি এখানে অক্সিলারি ভার্ব ইজ আছে, তাহলে হচ্ছে ইজটাকে আমরা হুবহু বসাবো। বসানোর পরে আমরা দেখতেছি বাক্য এটা হচ্ছে অ্যাফার্মেটিভ, এই জন্য এখানে অবশ্যই এন অ্যাপোস্ট্রোফি টি, ইজ নট এর সঙ্গে তো ফর্ম হচ্ছে ইজন্ট, ঠিক আছে? লিখবো। তারপর হচ্ছে সাবজেক্টের প্রনাউন লিখতে হবে। এখানে সাবজেক্ট হচ্ছে এনিথিং আর এটার প্রনাউন হবে দে, ঠিক আছে? ইজন্ট দে। ওকে, তারপর হচ্ছে দেখেন, তাহলে আমরা বলছিলাম যে কোন একটা, আমরা প্রথম ক্লাসে বলছিলাম
আমরা হচ্ছে প্রথমত হচ্ছে কি দেখব, প্রথমত আমরা দেখব যে ওই বাক্যের মধ্যে কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা। যদি অক্সিলারি ভার্ব যদি থাকে তাহলে হচ্ছে আমরা অক্সিলারি ভার্বগুলো হুবহু বসাবো, ঠিক আছে। আর অক্সিলারি ভার্ব যদি না থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা ডু, ডিড অথবা ডাজের সাহায্যে এটা করব। তো এখন কোন একটা, তাহলে এখন অক্সিলারি ভার্বের মধ্যে আপনার ক্যান, কুড, মে, মাইট, হ্যাঁ, এগুলো কিন্তু অন্তর্ভুক্ত হবে। ওকে, করেন এখন কোন একটা বাক্যের মধ্যে আমরা বলছিলাম অক্সিলারি ভার্ব যদি থাকে তাহলে সেটা কি হবে, হুবহু বসবে। তাহলে হচ্ছে আমাদের ক্যান, কুড, মে, মাইট, হ্যাঁ, এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। তাহলে আপনি কি করবেন, এগুলো হুবহু বসিয়ে দিবেন, ঠিক আছে। এম ইজ আর ওয়াজ ওয়ার, ক্যান, কুড, শেড, শুড, উইল, উড, ঠিক আছে। এটা আমাদের প্রথম ক্লাসে আলোচনায় গেছিল। এখন সেকেন্ড ক্লাসে আমরা আরেকটা নতুন একটা জিনিস যুক্ত হব। যেমন আমি একটা আগে বাক্য লিখি, লিখতে পারি যেমন they used to talk more, they used to talk more, ঠিক আছে। তারা আরো কথা বলতে অভ্যস্ত ছিল আর কি, ঠিক আছে। ওকে, মানে তারা বেশি কথা বলতে অভ্যস্ত ছিল। এখন এটার ট্যাগ কোশ্চেনটা কিভাবে করব, দেখেন এখানে ইউজ টু, এটা যদিও মডাল ভার্ব, তবে এটা মূলত হচ্ছে আমাদের পাস্ট টেন্সের অর্থ দেয়, পাস্ট ইনডিফিনিট টেন্সের অর্থ দেয়। এই জন্য আমরা এখানে ডাইরেক্টলি ইউজ টুটা বসাবো না, আমরা এখানে এরকম ইউজ টু ওয়ালা যত বাক্য আছে, হ্যাঁ, ইউজ টু ব্যবহার হয়েছে যে বাক্যগুলোর মধ্যে, ঠিক আছে, ওই বাক্যগুলা আমরা স্বাভাবিকভাবে হচ্ছে ওটা ট্যাগ কোশ্চেন দেব ডিড দিয়ে। কি দিয়ে লিখবো, ডিড দিয়ে। যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স মানে অবশ্যই আপনাকে ডিড লিখতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখবো ডিড, যেহেতু এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এই জন্য হচ্ছে আমাদেরকে নেগেটিভ করতে হবে। ডিডেন্ট, দে প্রনাউন যেটা আছে এটা হুবহু বসবে, ঠিক আছে। শেষে একটা কোশ্চেন মার্ক দিয়ে দিবেন। ওকে, ঠিক আছে। এখন কিছু কিছু আপনার, যেমন আমি একটা সেন্টেন্স লিখি, হাউ ওট, ঠিক আছে। ওকে, দেন হাউ ওট আপনার, ও কারেন্ট চলে গেছে। ওকে, দেখেন এখন বলা হচ্ছে যে কোনো আপনার এক্সক্লেমেটরি এমন কিছু সেন্টেন্স আছে যে সেন্টেন্সের মধ্যে আপনার কি থাকে না, সাবজেক্ট থাকে না, সাবজেক্টও থাকে না, ভার্বও থাকে না, ঠিক আছে। যেমন হচ্ছে হাউ অট, এটার মধ্যে না আপনি সাবজেক্ট খুঁজে পাবেন না হচ্ছে ভার্ব খুঁজে পাবেন, ঠিক আছে। তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্স যেগুলোর মধ্যে সাবজেক্ট থাকে না, ভার্ব থাকে না, সেগুলোর ট্যাগ কোশ্চেন চোখ বন্ধ করে ইজেন্ট দিয়ে করে ফেলবেন। ইজেন্ট ইট কি দিয়ে হবে, ইজেন্ট ইট দিয়ে হবে। তাহলে ইট রকম যা আছে সবগুলোতে হচ্ছে আমরা কি করব, ইজেন্ট ইট লিখবো। কি লিখবো, ইজেন্ট ইট, ঠিক আছে, ইজেন্ট ইট। ওকে, হাউ ওট থাকতে পারে, হাউ পানি থাকতে পারে, হোয়াট এ ফ্যান্টাস্টিক আইডিয়া, ঠিক আছে, থাকতে পারে। ওকে, ঠিক আছে। আর যদি আপনার ভার্ব যদি উল্লেখ থাকে আপনার, তাহলে অবশ্যই তো আপনাকে অক্সিলারি ভার্ব লিখতেই হবে, ঠিক আছে। তখন তার কিছু করার থাকবে না, অক্সিলারি ভার্ব উল্লেখ থাকলে লিখতে হবে। তখন সাবজেক্টে আশা করি উল্লেখ থাকবে, সাবজেক্টও লিখতে হবে, সাবজেক্টের প্রনাউনটা লিখতে হবে। যেন আমরা একটা বাক্য লিখি, হোয়াট এ ফ্যান্টাস্টিক আইডিয়া ইট ওয়াজ, হোয়াট এ ফ্যান্টাস্টিক আইডিয়া ইট ওয়াজ, ঠিক আছে। তাহলে দেখেন এখন এটাকে হচ্ছে আমাদের কি করতে হবে, ট্যাগ কোশ্চেন করতে হবে। এখন আমরা এটাকে যে ট্যাগ কোশ্চেন করব, তাহলে আমরা প্রথমত দেখবো এটা যদি একটা সেন্টেন্স, তো এখন আমাদেরকে কি করতে হবে, প্রথমত হচ্ছে দেখতে হবে এটার মধ্যে অক্সিলারি ভার্ব আছে কিনা। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে ইট ওয়াজ এটা অক্সিলারি ভার্ব, তাহলে আমরা এখানে ওয়াজটা লিখে ফেলবো, ওয়াজ। আর এই বাক্য এটা যেহেতু হচ্ছে অ্যাফার্মেটিভ, এই জন্য হচ্ছে ওয়াজ এর সাথে অবশ্যই নট হয়ে যাবে, ওয়াজেন্ট হয়ে যাবে, ঠিক আছে। আর এখানে সাবজেক্ট হচ্ছে ইট, ইট ওয়াজ, ইটটা হচ্ছে সাবজেক্ট, হোয়াট এ ফ্যান্টাস্টিক আইডিয়া, ইট, ইট মানে এটি কি ফ্যান্টাস্টিক আইডিয়া,
ওয়াজ ছিল। এটা কি ফ্যান্টাস্টিক আইডিয়া ছিল। তাহলে এখানে মূল সাবজেক্ট হচ্ছে ইট। ঠিক আছে, আমরা এটি নিয়ে কথা বলতেছি। একটা বাক্যে যার সম্পর্কে কোনো তথ্য প্রদান করা হয় অথবা যে কাজটা করে সেটা হচ্ছে সাবজেক্ট। তাহলে আমরা এখানে কি লিখবো? ইট লিখে ফেলবো। ঠিক আছে, ইট নিজে একটা প্রনাউন। ওকে, ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে দেখেন, এখন কোন একটা ক্লোজ বা কোন একটা ফ্রেজ বা কোন একটা ইনফিনিটিভ ফ্রেজ যদি বা ভার্বাল নাউন, হ্যাঁ ভার্বাল নাউন মানে হচ্ছে যেগুলো ভার্ব প্লাস আইএনজি দিয়ে হয় আর কি, এরকম যদি ওয়ার্ড গুলো যদি আপনার কি হয় সাবজেক্ট হয়, তখন ট্যাগে এটার প্রনাউন হবে ইট। এটার প্রনাউন কি হবে? ইট হবে। যেমন আমরা একটা লিখি, what you say it every day is completely back. What you said every day, ঠিক আছে, what is, okay, yesterday, sorry, yesterday is completely fake. ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের বাক্য। দেখেন, হোয়াট ইউ সেইড এভরি, হোয়াট ইউ সেইড, উফ এটা ভুল হয়েছে, হোয়াট ইউ সেইড ইয়েস্টারডে ইজ কমপ্লিটলি ফ্যাক্ট। তুমি গতকালকে যে ইয়াটা দিয়েছো সেটা হচ্ছে কি মানে সম্পূর্ণ ভুল। তাহলে হোয়াট ইউ সেইড, তো এই ক্ষেত্রে আমরা যেটা করব, হোয়াট ইউ সেইড যেটা, তাহলে এই ক্ষেত্রে এটা হোয়াট ইউ সেইড, এটা পড়াটা হচ্ছে যে আপনার একটা মানে ফ্রেজের মতন কাজ করতেছে। ঠিক আছে, ওকে, এই ক্ষেত্রে হচ্ছে আমরা কি করব, এই ক্ষেত্রে হচ্ছে আমরা এখানে, ওকে, প্রথমত হচ্ছে আমার যেটা, যেমন আমরা প্রথমত যেহেতু এখানে অক্সিলারি ভার্ব দেওয়া আছে, আমরা অক্সিলারি ভার্বটাকে আগে লিখে ফেলবো। বাক্যটা অ্যাফার্মেটিভ, এই জন্য এটার মধ্যে নেগেটিভ করতে হবে, ইজন্ট। হ্যাঁ, তারপর হচ্ছে এখানে হোয়াট ইউ সেইড ইয়েস্টারডে ইজ কমপ্লিটলি ফ্যাক্ট, এটার পরিবর্তে আমরা বসাবো ইট। ঠিক আছে, শেষে একটা কোশ্চেন মার্ক। ওকে, ঠিক আছে, তারপর হচ্ছে আমরা আর লিখতে পারি যে to speak with the foreigners, okay, helps you to know them. ওকে, তাহলে এখন এটার ট্যাগটা কি হবে দেখেন, টু স্পিক, এটা সাবজেক্ট। তাহলে আমরা এখানে প্রথমত হচ্ছে যে অক্সিলারি ভার্ব দেখি আগে। তাহলে এখানে অ্যাকচুয়ালি কমপ্লিটলি কোনো অক্সিলারি ভার্ব নেই। তাহলে অক্সিলারি ভার্ব যদি না থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা কি করব, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা অবশ্যই আমরা বলেছিলাম সেক্ষেত্রে হচ্ছে আমাদের কি করতে হবে, ডু অথবা ডাজ অথবা ডিড এগুলোর সাহায্যে কি করতে হবে, আপনার ইয়েটা করতে হবে, ট্যাগ কোশ্চেনটা করতে হবে। এখন এখানে আমরা প্রথমত দেখবো এটা কোন টেন্স, টু স্পিক উইথ দ্য ফরেনার্স হেল্পস, এটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স। কিভাবে চিনলাম, স্বাভাবিকভাবে সাবজেক্ট আপনার ভার্বের পরে এস বা ইয়েস থাকে শুধুমাত্র প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সের মধ্যে। তো আমরা হেল্পের শেষে যেহেতু এস আছে আমরা সহজে বুঝতে পারতেছি এটা হচ্ছে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স। তাহলে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স হওয়ার কারণে তাহলে আমরা এখানে অবশ্যই ডু অথবা ডাজ হবে। তাহলে টু স্পিক, হ্যাঁ, তাহলে আমরা বলছিলাম যে ইনফিনিটিভ ফ্রেজ অথবা ভার্বাল নাউন অথবা ক্লোজ অথবা ফ্রেজ এগুলো যখন কি হবে আপনার সাবজেক্ট হবে, এটা প্রনাউন হবে ইট। তাহলে ইটের সাথে কখনো ডু হবে না, ডাজ হবে, এই জন্য আমাদেরকে এখানে ডাজ লিখতে হবে। ঠিক আছে, ডাজ। আর বাক্য এটা যেহেতু আপনার অ্যাফার্মেটিভ এই জন্য অবশ্যই নেগেটিভ করতে হবে, ডাজেন্ট ইট, শেষে একটা কোশ্চেন মার্ক। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপর হচ্ছে আমরা আপনারা, আচ্ছা দেখেন, ইনফিনিটিভ প্রেস মানে কি, ইনফিনিটিভ প্রেস মানে হচ্ছে যে প্রথমে একটা টু থাকবে, তারপর হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে, টু থাকবে তারপর হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে। ঠিক আছে, তারপর হচ্ছে এক্সেট্রা, তারপরে আপনার অতিরিক্ত যা তথ্য থাকার থাকবে আর কি।
আর ভার্বাল নাউন বা জিরান্ড মানে কি? ভার্বাল নাউন বা জিরান্ড মানে হচ্ছে প্রথমত হচ্ছে ভার্ব থাকবে, এটার সাথে আইএনজি যুক্ত হবে, ঠিক আছে? যদি এরকম থাকে ভার্ব প্লাস আইএনজি সাবজেক্টের যদি বাক্যের শুরুতে থাকে সেটা হবে ভার্বাল নাউন অথবা জিরান্ড, ঠিক আছে? আর ক্লোজ মানে হচ্ছে এটার মধ্যে একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনিট ভার্বও থাকবে, এটা হচ্ছে ক্লোজ। আর প্রেজ হচ্ছে অনেকটা ক্লোজের মতোই, তবে প্রেজের ভিতরে সাবজেক্ট ভার্ব থাকে না, এটা ইংরেজদের যে নিয়ম, সরি প্রেজের ভিতর, হ্যাঁ প্রেজের ভিতরে সাবজেক্ট ভার্ব থাকবে না, ঠিক আছে? এটা মানে একটা পেজ গুচ্ছ হবে আর কি ইংরেজদের মতো। ওকে, শব্দগুচ্ছ হবে আর কি, প্রেজ মানে শব্দগুচ্ছ বা আপনার বাক্য আর কি, মানে একটা বাক্য ইয়ে আর কি। দেখেন তারপর হচ্ছে এখন যেন আমরা একটা সেন্টেন্স লিখি, দা ব্রেভ আর অলওয়েজ respectable, ঠিক আছে? ওকে, এখন দেখেন দ্য ব্রেভ আর অলওয়েজ রেসপেক্টেবল, তো এটাকে আমরা কি করব, এটাকে ট্যাগ কোয়েশ্চেন করার জন্য আমরা আমরা যেহেতু প্রথমত হচ্ছে এই বাক্যের মধ্যে যেহেতু আর আছে, তাহলে আমরা এটাকে আগে হুবহু বসাবো আরটাকে, হ্যাঁ? ওকে, আমরা এটা হুবহু বসাবো, বাক্যটা অ্যাফার্মেটিভ এই জন্য হচ্ছে যে এন অ্যাপোস্ট্রফি টি যুক্ত করে দিব, নেগেটিভ করে দিব এটাকে আরন্ট। ওকে, যেহেতু ওকে আরেঞ্জ করার পরে এখন হচ্ছে আমাদেরকে, আমরা প্রথম ক্লাসে বলে দিয়েছিলাম যে আমাদের এখানে হচ্ছে সংক্ষিপ্ত ফর্ম ইউজ হবে, এখানে মানে আপনি আর নট লিখতে পারবেন না, আর নট এর সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে আরেন্ট, সেটাই আপনাকে লিখতে হবে। ওকে, তারপর হচ্ছে আপনাকে এখন এখানে দা ব্রেভ মানে সাহসীরা, এটার প্রনাউন কি হবে দেখেন, দা ব্রেভ, ব্রেভ এটা অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের পূর্বে যখন দা বসে তখন সেটা হয়ে যায় প্লুরাল কমন নাউন, অ্যাডজেক্টিভের পূর্বে দা বসলে সেটা কি হবে, প্লুরাল কমন নাউন হয়ে যাবে, ঠিক আছে? এই জন্য এখন দা ব্রেভ মানে সাহসীরা, তাহলে এটা একজন না, একজন না, পুরা সকল সাহসীদেরকে বোঝানো হচ্ছে, এই জন্য এখানে প্রনাউন হবে আপনার দে হবে, মাথায় রাখবেন, ঠিক আছে? তো যখন, তাহলে এটা শর্টকাট হচ্ছে আপনি এভাবে মাথায় রাখবেন যে অ্যাডজেক্টিভের পূর্বে দা বসলে প্লুরাল কমন নাউন হয়, আর প্লুরাল কমন নাউন হলে এটা সাবজেক্টের প্রনাউন হবে দে, সাবজেক্টের প্রনাউন কি হবে, দে হবে, ঠিক আছে? তাহলে এখন আপনাদের কাজ কি হবে, আপনাদের কাজ হবে আপনাদের যে বইগুলো আছে, হ্যাঁ বই থেকে আপনাদের বোর্ড কোশ্চেন থেকে এই যে আপনি যে রুলস গুলা শিখতেছেন, হ্যাঁ এই সবগুলা অ্যাপ্লাই করা, প্র্যাকটিস করা, আপনি আপনার গাইড থেকে দেখবেন আপনি প্র্যাকটিস করে পারতেছেন কিনা, কোথাও সমস্যা হচ্ছে কিনা, সমস্যা হলে এটা কি ধরনের সমস্যা হচ্ছে, ঠিক আছে? এটাকে আইডেন্টিফাই করেন, হ্যাঁ তারপরে প্র্যাকটিস করেন, দেখেন প্র্যাকটিসের মাধ্যমে একমাত্র পূর্ণতা পাওয়া যায়, এটা মাথায় রাখতে হবে। ওকে, এখন দেখেন কমন জেন্ডার বাক্যের যদি সাবজেক্ট হয় তখন তার ট্যাগ কোশ্চেনটা হবে হি, ঠিক আছে? যেমন ম্যান ইজ মর্টাল, ওকে ম্যান ইজ মর্টাল, তাহলে এখন এটা তো হচ্ছে ম্যান মানে এটা হচ্ছে কমন নাউন, আমরা সবাই জানি যে ওয়ার্ড দ্বারা মানে পুরো একটা জাতিকে বোঝায়, হ্যাঁ সেটা হচ্ছে কি কমন নাউন, তো কমন নাউন যদি সাবজেক্ট হয় সেক্ষেত্রে আমরা এটার প্রনাউন লিখবো হি, তাই আমরা এখানে যেহেতু প্রথমত অক্সিলারি ভার্ব ইজটাকে নিয়ে নিব, আমি এগুলা বারবার বলতেছি না, তারপর আচ্ছা বলে দিচ্ছি, তাহলে আমরা অর্থাৎ আমরা ট্যাগ কোশ্চেন করার সময় প্রথমত দেখবো ওই বাক্যে কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা, থাকলে সেটা নিব, নেওয়ার পর বাক্যটা অ্যাফার্মেটিভ হলে আমাদের ট্যাগ কোশ্চেনটা নেগেটিভ হবে, এই জন্য আমরা এখানে অ্যান অ্যাপোস্ট্রফি টি যুক্ত করব, ইজন্ট, আর ম্যানের প্রনাউন হবে হি, যেহেতু এটা কমন জেন্ডার, ঠিক আছে? ওকে গুড, এভাবে আপনার এই স্টুডেন্ট ক্যান বি পারমিটেড স্টুডেন্ট, হ্যাঁ স্টুডেন্ট এটা তো অবশ্যই একজনকে বোঝায় না তাই না, অনেকজন আর কি, এই টিচার হতে পারে, এই স্টুডেন্ট হ্যাঁ একজন ছাত্র, ক্যান বি পারমিটেড তাহলে একজন ছাত্র সেও কি অনুমতি পেতে পারে, এখন স্টুডেন্ট এটা তো কমন নাউন, তবে এটার আগে এও বসছে, তাহলে সেক্ষেত্রে এখানে কি হবে, হি হবে আর কি, এ টিচার হতে পারে, ঠিক আছে? এ টিচার ইজ দ্য লাইট অফ এ সোসাইটি,
সেম টু সেম ভাবে হবে আর কি। এখন দেখেন কোন একটা সেন্টেন্সের সাবজেক্ট যদি হয়, আমরা লিখছি কোন একটা সেন্টেন্সের সাবজেক্ট যদি হয় আপনার নান অফ হয়, তারপর হচ্ছে মেনি অফ হয়, মেনি অফ হয়, তারপর হচ্ছে সাম অফ হয়, তারপর হচ্ছে যে মোস্ট অফ, এনি অফ। ওকে, কোন একটা সাবজেক্টের কোন একটা সেন্টেন্সের সাবজেক্ট যদি হয় কি হয়, নান অফ হয়, মেনি অফ হয়, সাম অফ হয়, মোস্ট অফ হয়, এনি অফ হয়, তাহলে এগুলার প্রনাউন হবে, সাবজেক্টের প্রনাউন হবে ইট। এগুলার সাবজেক্টের প্রনাউন কি হবে, ইট হবে। ঠিক আছে, যেমন আমরা একটা উদাহরণ লিখি, যেমন নান অফ দ্য প্রবলেমস ক্যান বি সলভ, নান অফ দ্য প্রবলেমস ক্যান বি সলভ। ওকে, আমরা এটা ট্যাগ কোশ্চেন কিভাবে করব, তাহলে আমরা প্রথমত এখানে যেহেতু আমরা অক্সিলারি ভার্ব দেখতে পাচ্ছি, তাহলে অক্সিলারি ভার্ব যদি আমরা দেখতে পাই তাহলে হচ্ছে আমরা সেটা হুবহু বসিয়ে দিব। তাহলে ক্যানটাকে বসাবো ক্যান। বাক্যটা যেহেতু হচ্ছে নেগেটিভ, এই জন্য এটার সাথে কোনো নট বসবে না। তারপর হচ্ছে নান অফ, এটার সাবজেক্টের প্রনাউন কি হবে, আমরা বলছিলাম ইট হবে। ওকে, ক্যান ইট। ঠিক আছে, ক্যান ইট এসে উত্তর। এভাবে আরো যা আছে সবগুলোতে আপনারা প্র্যাকটিস করবেন, সবগুলো খুঁজে খুঁজে আপনার বই থেকে প্র্যাকটিস করবেন। ঠিক আছে, এখন দেখেন কখনো কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে অবশ্যই দুইটা সেন্টেন্স থাকে, একটা হচ্ছে মেইন ক্লোজ থাকে। তো এখন এই কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে যখন কমপ্লেক্স সেন্টেন্স হবে সেই ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে ট্যাগ কোশ্চেনটা করতে হবে মেইন ক্লোজের দিকে লক্ষ্য রেখে। যেমন আমরা একটা বাক্য লিখি, ইফ ইউ সে আই উইল গো। ইফ ইউ সে, যদি তুমি বলো আই উইল গো, এখানে আমাদের মূল বাক্যটা হচ্ছে যে আই উইল গো। ঠিক আছে, ইফ ইউ সে, যদি তুমি বলো তাহলে আমি যাব। এখানে মূলত কথা হচ্ছে আমাকে নিয়ে। যদি তুমি বলো আমার যাওয়াটা নিয়ে, ঠিক আছে, আমি যাব। এই ক্ষেত্রে তাহলে কমপ্লেক্স সেন্টেন্স হলে আমরা মূল ক্লজের দিকে আমাদের যেই মেইন ক্লজ যেটা থাকবে সেটা থেকে লক্ষ্য করে আমরা কোয়েশ্চেনটা করব। তো এখানে আই উইল গো, তাহলে এখানে অক্সিলারি ভার্ব উইল আছে, যদি যেহেতু এখানে অক্সিলারি ভার্ব উইল আছে সেক্ষেত্রে আমরা হচ্ছে উইলটা লিখবো, উইল। তবে দেখেন উইল, আই উইল গো এটা অ্যাফার্মেটিভ বাক্য, এই জন্য এখানে কোশ্চেনটা নেগেটিভ হবে। আর উইলের নেগেটিভ হচ্ছে ওন্ট। উইল নট এর সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে কি, ওন্ট। উইল নট, উইল নট হবে আর কি, তো এটা সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে ওন্ট। ঠিক আছে, ওন্ট। আর সাবজেক্ট এখানে কি, আই, এই জন্য আইটা হবো বসবে। ঠিক আছে, ওন্ট আই। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন ওকে, এখন কোন একটা বাক্যের সাবজেক্ট যদি হয় আপনার অল অফ আস, তারপরে সাম অফ আস, হ্যাঁ মানে আজ যুক্ত যদি থাকে, সেই ক্ষেত্রে এটার প্রনাউন হবে উই। এটার প্রনাউন আপনারা কি দিয়ে করবেন, উ দিয়ে করবেন। যেমন সাম অফ আস ক্যান সলভ দ্য সাম। ওকে, এখন এটা ট্যাগ কোয়েশ্চেন কি হবে, এটা ট্যাগ কোয়েশ্চেন কি হবে, এটা করার জন্য সাম অফ আস ক্যান সলভ দ্য সাম। তো এটা কিভাবে হবে, এটা হচ্ছে আপনার, ওকে দেখেন, তাহলে আমরা প্রথমত হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব থাকলে আমরা সেটা হুবহু বসাবো, ক্যানটাকে হুবহু বসালাম। বসানোর পর এটা যেহেতু বাক্যটা যেহেতু অ্যাফার্মেটিভ এই জন্য হচ্ছে নেগেটিভ করতে হবে। তো ক্যান নট, এটা সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে ক্যান্ট। ঠিক আছে, সাম অফ আস, আমরা বলছিলাম সাম অফ আস, অল অফ আস, এরকম আজ যুক্ত যত মানে এরকম যত ইয়া থাকবে সবগুলার প্রনাউন হবে উই। এখানে আপনি উই লিখবেন। ঠিক আছে, কোশ্চেন মার্ক দিয়ে দিবেন। তাহলে হচ্ছে আমাদের মোটামুটি যে রুলস গুলা বেশি ইম্পর্টেন্ট, যেগুলা থেকে আপনার পরীক্ষায় বেশি প্রশ্ন আসে, মোটামুটি আমাদের গুলা শেষ। এখন আপনাদের কাজ হবে কি, এগুলা বই থেকে প্র্যাকটিস করা।
আপনাদের যেই গ্রামার বইটা আছে, হ্যাঁ, এখান থেকে আপনারা কি করবেন, এগুলো ভালোভাবে প্র্যাকটিস করবেন। দেখেন, প্র্যাকটিস মেক্স ম্যাক্সিমাম পারফেক্ট। প্র্যাকটিসের মাধ্যমে আপনি পূর্ণতা পাবেন, এটা মাথায় রাখতে হবে। প্র্যাকটিসের মাধ্যমে আপনি কি পাবেন, পূর্ণতা পাবেন। এই জন্য ভালো করে প্র্যাকটিস করতে হবে আপনাকে, ঠিক আছে? আপনার যে বোর্ড কোয়েশ্চেন গুলো আছে, আপনি ঢাকা বোর্ড, চিটাং বোর্ড, রাজশাহী বোর্ড, হ্যাঁ, সিলেট বোর্ড, মাদ্রাসা বোর্ড, বিভিন্ন বোর্ডের প্রশ্নগুলো আপনাকে অ্যানালাইসিস করতে হবে। এগুলা এগুলা থেকে ওই প্রশ্নগুলো আপনাকে সলভ করতে হবে। আপনার গাইডের যে কোয়েশ্চেন গুলো আছে সেগুলোকে আপনাকে সলভ করতে হবে, ঠিক আছে? প্রথম কাজ হচ্ছে আপনি ক্লাসগুলো দেখার পর রুলস গুলা ভালোভাবে আয়ত্ত করে নেবেন, তারপরে সলভ করবেন, ঠিক আছে? সলভ করার মাধ্যমে আপনার পূর্ণতা বাড়বে, আপনার যে জড়তা যেটা ছিল ওটা কেটে যাবে, ঠিক আছে? ওকে, এটা হচ্ছে আপনার কাজ। তাহলে আমি প্রথমে একটু বলে জাস্ট সংক্ষেপে আমাদের পুরো ক্লাসের সামারি এটা বলে দিচ্ছি। টেক কোশ্চেন, এটার মধ্যে দুইটা বাক্য থাকে, দুইটা পার্ট থাকে, সরি দুইটা বাক্য না, টেক কোশ্চেনে দুইটা পার্ট থাকে। প্রথম যে পার্ট এটাকে বলা হয় স্টেটমেন্ট, আর সেকেন্ড যে পার্ট এটা হচ্ছে টেক কোশ্চেন। ওকে, স্টেটমেন্ট যদি হ্যাঁ বোধক হয়, ট্যাগটা হবে না বোধক। স্টেটমেন্ট যদি না বোধক হয়, ট্যাগটা হবে হ্যাঁ বোধক। তারপরে ট্যাগ কোশ্চেনে সবসময় সাবজেক্টের প্রনাউন বসবে, আর প্রনাউন যদি থাকে, আর সাবজেক্টটা যদি প্রনাউন হয় তাহলে এটা হুবহু বসবে। ওকে, তারপর হচ্ছে যে আপনার ট্যাগ কোশ্চেনের মধ্যে অক্সিলারি সেন্টেন্সের মধ্যে যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে, সেটা ট্যাগ কোশ্চেনের মধ্যে বসাবে, হুবহু বসবে, ঠিক আছে? তারপরে আর যদি অক্সিলারি ভার্ব যদি না থাকে তাহলে হচ্ছে আমাদেরকে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ডু অথবা ডাজ দিয়ে করতে হবে, আর পাস্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে ডিড দিয়ে করতে হবে। শেষ। অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ, নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ হয়। আর হচ্ছে আরেকটা হচ্ছে শর্ট ফর্ম ইউজ করতে হবে। শেষ, এতটুকুই। আপনি যখন নেগেটিভ লিখবেন, ক্যান নট লিখতে পারবেন না। ক্যান নটের সংযুক্ত ফর্ম হচ্ছে ক্যান্ট। ইজ নট লিখতে পারবেন না। ইজ নট এটার সংযুক্ত ফর্ম হচ্ছে ইজেন্ট, এটা লিখতে হবে, ঠিক আছে? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ওকে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।